নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, চোর। আকস্মিক বর্ষায় ভিজিয়ে ওঠা রাত্রি, বৈকালে মেঘশূন্য আকাশে সন্ধ্যার অন্ধকারের সঙ্গে নিবিড় হইয়া মেঘ ঘনাইয়া আসিয়াছিল। মধ্যরাত্রে নিদ্রিত নিঝুম গ্রামটির পর সে মেঘ সহসা অবিরল ধারে গলিয়া পড়িতে শুরু করিল। গ্রামের পাশ দিয়ে একটা খাল বইয়া গিয়া রসুলপুরের কাছে বড় নদীতে মিশিয়াছে। খালের পূব পারে গ্রামের যে অংশটুকু আছে তাতে ভদ্রলোকের বসতি নাই। গোয়ালপাড়া, কোমরপাড়া আর বাগদিপাড়া লইয়া খালের এ তীরের গ্রাম। কয়েক ঘর দরিদ্র শাসা তাদের মধ্যে মাথা গুঁজিয়া আছে। খালের খানিক তফাতে প্রকাণ্ড একটা বিল। স্থানটা একটু জঙ্গলাকীর্ণ এবং অত্যন্ত অস্বাস্থ্যকর। গোয়ালপাড়ার শেষের দিকে বিলের ধারে জঙ্গল ঘেঁষিয়া পুরাতন বিবর্ণ খড়ে ছাওয়া বাড়িটি মধু ঘোষের। তক্তপোষে মলিন দুর্গন্ধ বিছানায় মধু ঘুমাইয়াছিল। কাল সবে তার জ্বর ছাড়িয়া গিয়াছে। শরীরে এখনো সে ভালো করিয়া বল পায় নাই। বৃষ্টির শব্দে ঘুম ভাঙিয়া ছেঁড়া খাতাটা গায়ে জড়াইয়া সে বিছানায় উঠিয়া বসিল। বেড়ার গায়ে বাঁশের কঞ্চি বসানো ক্ষুদ্র জানলাটি দিয়া উৎসুক দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে চাহিয়া বলিল, দেখ কাদু, কপালখানা দেখ একবার। কাদু আগেই উঠিয়া প্রদীপ জ্বালিয়াছিল। বলিল, কপালের কি হলো? মধু বিমর্ষভাবে বলিল, এখনো পথ্যি পেলাম না। আজ সালা জল নামলো। দুদিন পরে এই জলটা হলে একবার বেরোনো যেত। ভাদ্রের শেষ, এবছর আর জল হবে কিনা ভগবান জানে। বর্ষার রাত্রে চুরি করিবার অনেক সুবিধা আছে। অমাবস্যার রাত্রির চেয়ে অন্ধকার গাঢ় হয়। ঠান্ডায় মানুষ গভীরভাবে ঘুমায়। শত প্রয়োজনেও সহজে কেউ পথে বাইর হয় না। গ্রামের কুকুরগুলি আশ্রয় খুঁজিয়া লইয়া মাথা গুঁজিয়া থাকে। সামান্য পদশব্দেই খাঁকা করিয়া ওঠে না। গৃহস্থের ঘরে বিটা বৃষ্টির জলে নরম হইয়া থাকে। শীত কাটা সহজ হইয়া পড়ে এবং শব্দ হয় কম। মধুর শীত কাটিবার বিশেষ দরকার ছিল। গত বৈশাখ মাসে রসুলপুরের মেলায় পুলিশের লাইসেন্স লইয়া বালা খেলার ব্যবস্থা করিয়া সে কিছু টাকা পাইয়াছিল। তারপর এ পর্যন্ত আর কোনো উপার্জন হয় নাই। উপার্জনের চেষ্টাও অবশ্য সে করে নাই। হাতের টাকা একেবারে শেষ না হইয়া গেলে রোজগারের দিকে মধু নজর দিতে পারে না। এমনিভাবেই সে এতকাল কাটাইয়াছে। এই তাহার স্বভাব। বছরে কয়েকটা মাস তাহার বেশ সুখেই কাটিয়া যায়। বাকি মাসগুলি অভাবের পীড়নে তাহার ও কাদুর কষ্টের সীমা থাকে না। একেবারে অচল হইয়া পড়ার আগে মধু সহসা আবার কিছু টাকা সংগ্রহ করিয়া ফেলে। বৈধ উপায় আজ পর্যন্ত সে একটি পয়সা উপার্জন করিয়াছে কিনা সন্দেহ। গোপন ও প্রকাশ্য যত প্রকার উপায়ে তাহার অনিয়মিত আয় হয় তাহার সবগুলি নীতি বিঘটিত। কিন্তু কোনো রকম নীতির ধার মধু ধারে না। পয়সার জন্য সে করিতে পারে না জগতে এমন কাজ নাই। সে শিশুর গলার হার ছিনাইয়া লইয়াছে, মেলায় জুয়ারি সাজিয়া দরিদ্র চাষার উপার্জনে ভাগ বসাইয়াছে, পকেট মারিয়াছে, দূরে গ্রামে গিয়া পিতৃদায় উদ্ধারের জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করিয়াছে, কোমরে ল্যাঙো টাটিয়া সর্বাঙ্গ তৈলক্ত করিয়া মাঝে মাঝে গৃহস্থের ভিটা শীতও সে দিয়াছে। দেহে শক্তি ও মনে সাহস থাকিলে বোধহয় ডাকাতি করিতেও সে ছাড়িত না। দুয়ারের কাছে প্রদীপটা নামাইয়া রাখিয়া
ঝাঁক খুলিতে খুলিতে কাঁদু তাহার কথা জবাই বইল, বেরিয়ে তো রাজা হয়ে আসতে, মজুর খাটলে মানুষ তোমার চেয়ে বেশি রোজগার করে। মধু আহত ও উষ্ণ হইয়া বলিল, কেন, রোজগারটা কম হচ্ছে কি শুনি? তোকে সেদিন রূপোর চুড়ি কিনে দিইনি? কাঁদু মুখ ফিরাইয়া বলিল, ও ভারী রূপোর চুড়ি দিয়েছ, 4 বছর ঘর করছি, কগাছার রূপোর চুড়ি দিয়ে বাখানের আর সীমে নেই, চুলোয় গুঁজে দেব চুড়ি। ঝাঁক খুলিয়া সে বাইরে চলিয়া গেল। ঘুটে কুড়িটা বাইরে রোয়াক হইতে ঘরের ভিতরে আনিয়া রাখিয়া বলিল, স্বাদ আহ্লাদ চুলোয় গেছে, ঘুঁটে দিয়ে ঝিগিরি করে মরলাম, 2 গাছা চুড়ি দিয়ে অত তোমার বড়াই কিসের? অন্য হলে কেউ হলে কত দিত। মধু অবাক হইয়া গেল। কাদুর মুখে এ ধরনের নালিশ শুনিবার অভ্যাস তাহার ছিল না। নালিশ করিবার স্বভাব কাদুর নয়। 4 বছর আগে বৃন্দাবনপুরের যতীন সাহার বাড়িতে শীত দিয়া মধুর একটা মোটা রকম লাভ হইয়াছিল। মাসে 10 টাকা আর খাওয়া পড়া দিলেই কুমোরপাড়া সৌদামিনী তাহার সঙ্গে বাস করিতে তখন রাজি হইয়া যাইত। কিন্তু 200 টাকা পণ দিয়া কাদুকেই বিবাহ করিয়া সে ঘরে আনে। 3-4 বছর জেলে পচিবার বিপদ মাথায় করিয়া উপার্জন করা অতগুলি টাকা দিয়া একদিনের জন্য মধু আফসোস করে নাই। কাদুর রূপ ও গুণের তুলনায় ও টাকা কিছুই নয়। হাতে টাকা থাকায় কাদুকে ঘরে আনিয়া বছরখানেক তার সুখেই কাটিয়া গিয়াছিল। 1 বছরের মধ্যে উপার্জনের জন্য মধু একেবারেই মাথা ঘামায় নাই। কাদুময় জগতে কাদুর নেশায় বিভোর হইয়া অলস অকর্মণ্য জীবনযাপন করিয়াছিল। তারপর টাকার অভাবে প্রায় তাহারা কষ্ট পাইয়াছে। মাঝখানে মধু তো একেবারে জেলেই যাইতে বসিয়াছিল। সে সময় কাদুকে 2-1 বেলা উপবাস পর্যন্ত করিতে হইয়াছে, কিন্তু কাদু কখনো অনুযোগ করে নাই। আজ কদিন ধরিয়া তাহার কি হইয়াছে কে জানে। ফুঁ দিয়া আলো নিবানোর সময় কাদুর আলোকোজ্জ্বল মুখখানি মধু একাগ্র দৃষ্টিতে চাহিয়া দেখিল। তাহার মনে হইল কাদুর মুখে একটা অপরিচিত ছায়া পড়িয়াছে। প্রদীপের শিখার কাছে মুখ আগাইয়া লইয়া গিয়া মুখ দেওয়ার আগে কাদু যেভাবে আড়চোখে তাহার দিকে চাহিল, সে ভঙ্গিও মধুর কাছে অচেনা ঠেকিল। কাদু বিছানায় উঠিয়া আসিলে তাকে আদর করিবার চেষ্টা করিয়া মধু বলিল, একবার বেরোই আজ, কি বলিস কাদু? কাদু রূঢ়ভাবে তার আদর প্রত্যাখ্যান করিয়া বলিল, তোমার খুশি, ঘুম পেয়েছে, জ্বালাতন করনি বাপু, আমাকে ঘুমোতে দাও। মধু আহত হইয়া কাঁথাটা গায়ের উপর টানিয়া লইয়া নিঃশব্দে শুইয়া পড়িল। বাইরে ঝমঝম শব্দে বৃষ্টি হইতেছে। বর্ষার শেষ অভিনয়। 4-5 দিন পরেই পূর্ণিমা। কাল হয়তো মেঘশূন্য আকাশে চাঁদ উঠিবে। জ্যোৎস্নায় রাত্রিতে চলাফেরার গোপনীয়তা যাইবে মুছিয়া। মধুর মন কেমন করিতে লাগিল। আজ রাত্রির মতো সুযোগ বহুকাল পাওয়া যাইবে না। কাদুর মুখে আবার কবে সে হাসি ফুটাইতে পারিবে কে জানে। যতদিন যাইবে অভাব ততই বাড়িয়া চলিবে। কাদুর ধৈর্য যখন একবার ভাঙিয়া গিয়াছে, রাগ এবং বিরক্তি তার অভাবের অনুপাতে বাড়িবে বই কমিবে না। মধুর ঘুম আসিল না। শুইয়া শুইয়া সে আকাশ পাতাল ভাবিতে লাগিল। কিছুদিন আগে সে খবর পাইয়াছিল গ্রামের রাখাল মিত্র অনেকগুলি নগদ টাকা সঙ্গে লইয়া বাড়ি আসিয়াছে। রাখাল মিত্রের বাড়িটা কাঁচা, রাখালের টাকা রাখিবার লোহার সিন্দুকও নাই। মধুর লোভ হইয়াছিল, রাখাল বাড়ি আসিলে রাখালের বউ স্বামী সেবার সুবিধার জন্য ঠিকা ঝি রাখে। ঘরের সন্ধান আনিবার জন্য অনেক বলিয়া কইয়া কাদুকে রাজি করিয়া মধু তাহাকে রাখালের বাড়ি কাজ করিতে পাঠাইয়াছিল। বলিয়াছিল, 1 দিনের তরে যা কাদু খবরটা এনে দে।
একদিন কাজ করে পোষালো না বলে চলে আসিস, আর তোকে যেতে হবে না। কাদু বলিয়াছিল, হে ভগবান, শেষকালে ঝিগিরি পর্যন্ত অদেষ্টে ছিল। কোন ঘরে কোন দিকে রাখাল ঘুমোয়, তার ছেলে পান্নালাল কোন ঘরে শোয়, রাখালে ঘরে কোথায় বাক্স প্যাটটা থাকে, এসব খবর কাদু তাকে এনে দিয়েছে। কিন্তু সেই হইতে নিজেও সে যেন কেমন বদলাইয়া গিয়াছে। প্রথমটা মধু তো খেয়াল করে নাই, ভাবিয়াছিল ঝির কাজ করিতে পাঠানোয় কাদুর বুঝি রাগ হইয়াছে, সে অভিমান করিয়াছে, এ আর কদিন স্থায়ী হইবে। কিন্তু আজ কাদুর সুস্পষ্ট কলহ ভাষণ ও নিষ্ঠুর আচরণের পর তার পরিবর্তনের ইতিহাস মধুর আগাগোড়া মনে পড়িতে লাগিল। ইয়াকে সাময়িক ক্রোধ ও বিরক্তি মনে করিয়া স্বস্তি লাভের সাহস তার আর রইল না। সবচেয়ে বেশি করিয়া মধুর মনে পড়িতে লাগিল এই কথা যে কাদু জ্বরের কদিন ভালো করিয়া তার সেবা করে নাই, সময় মতো খাইতে দেয় নাই, না ডাকিলে কাছে আসে নাই, সর্বদা কিরকম অন্যমনস্ক থাকিয়াছে। একদিনের বেশি তাহার দাসীবৃত্তি করিবার কোনো প্রয়োজন ছিল না, তবু বিশেষ করিয়া বারণ করা সত্ত্বেও তাহাকে অসুস্থ রাখিয়া সে রাখালের বাড়ি কাজ করিতে চলিয়া গিয়াছে। কৈফত দিয়াছে, হঠাৎ খাদ ছেড়ে দিলে লোকে সন্দেহ করবে, যে সন্দেহ করবে না করবে আমি বুঝব, তুই আর যাস নে কাদু। এ মাসের কটা দিন যায়, বলা নেই কওয়া নেই, হঠাৎ মানুষ কাজ ছেড়ে দেয় কি করে শুনি? এমনি সব কথা যার অর্থ বোঝা যায় না। মাঝখানে একদিন রাখালের বড় ছেলে পান্নাবাবু আসিয়াছিল এক অদ্ভুত প্রস্তাব লইয়া। রাজু কাল শ্বশুরবাড়ি যাবে মধু, তোমাকে বউকে সঙ্গে দিতে হবে, বেশি দিনের জন্য নয়, ধরো এই দিন 15। মধু রাজি হয় নাই, কিন্তু রাখালের মেয়ের ঝি হইয়া তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কাদুর উৎসাহ দেখিয়া সে অবাক হইয়া গিয়াছিল। যার অনুমতি না পাইয়া 2 দিন কাদু তাহার সঙ্গে ভালো করিয়া কথা বলে নাই। 10 টাকা মাইনে দিত, 10টা টাকা তোমার জন্য জলে গেল বলিয়া বলিয়া কয়েকদিন সেজে কেন আফসোস করিয়া মরিয়াছিল, অনেক ভাবিয়াও মধু তাহা বুঝিতে পারে না। অনেকক্ষণ পরে মধু টের পাইল পাশে কাদুর চোখেও ঘুম আসে নাই। ঘুমোসনি কাদু? না। মধু আর একবার তাহাকে জড়াইয়া ধরিবার চেষ্টা করিয়া বলিল, কেন ঘুমোসনি রে, এত ঘুম কাতুরে তুই? গরম লাগছে, ছাড়ো। সারাদিনে গুমট করা গরমের পর এতক্ষণে পৃথিবীর আবহাওয়ায় মনোরম শীতলতা ঘনাইয়া আসিয়াছে। কাদুর কথাটা মধু বিশ্বাস করিতে পারিল না। তোর কি হয়েছে বলতো? কি আর হবে, কিছু হয়নি, জ্বর থেকে উঠেছ, রাত না জেগে ঘুমাও না বাবু। এ অনুরোধ স্নেহের পরিচায়ক, কিন্তু কথাগুলিতে এমনই ঝাঁজ ছিল যে মধু আবার আহত ও অবাক হইয়া গেল। কাদুর এই স্থায়ী অনমনীয় বিরক্তিকর কারণটা অনুমান করা অবধি তাহার মনের মধ্যে দারুণ অশান্তি হইতেছিল। বুনো শিয়ালের প্রকৃতি লইয়া ঈশ্বরের কোন বিস্ময়কর নিয়মে কাদুকে সে ভালোবাসিয়াছিল বলা যায় না। আপনার বিকৃত গোপনীয়তা, লোভ ও সেই লোভের জন্য বিরামহীন শান্তির আশঙ্কা, মৃত বিবেককে বুকে করিয়া বেড়ানোর যন্ত্রণা তার মনের চারদিকে হীনতার প্রাচীর তুলিয়া দিয়াছে। স্বার্থ ছাড়া জগতে সে আর কিছুই বোঝে না, তবু কাদুর প্রতি তার অপরিসীম মমতা আছে, যে মমতার বশে কাদুর জন্য তার অনেকগুলি ত্যাগ সম্ভব হইয়াছে। তাহার নিস্তেজ ভীরু মন তাহার চেয়ে যারা দুর্বল তাহাদের উপর অত্যাচার করিবার জন্য সর্বদা উন্মুখ হইয়া থাকে। মাঝে মাঝে কাদুর সুন্দর ফাঁপা গাল দুটিতে চর বসাইয়া দিবার জন্য মনে যে তাহার কখনো উন্মত্ত ইচ্ছা জাগে নাই
এমন নয়, কিন্তু জীবনে আর কোনো বিষয়ে লেশমাত্র সংযম না থাকিলেও এই ইচ্ছাকে সে বারবার দমন করিয়া আসিয়াছে। রাগের সময় চোখ রাঙাইয়াছে, দাঁতে দাঁত ঘষিয়াছে, যা তা গাল দিয়া বসিয়াছে, কিন্তু কখনো গায়ে হাত তোলে নাই। কাঁদুর চোখে জল দেখিবা মাত্র নিজেও সে গলিয়া জল হইয়া গিয়াছে। ভদ্রলোকে যেভাবে প্রগাঢ় আবেগের সঙ্গে, প্রেমাত্মক সুনিবিড় আত্মীয়তার সঙ্গে ক্রন্দসী প্রিয়াকে আদর করে, তেমনিভাবে বুকে নিয়া চুমু খাইয়া গদগদ ভাষায় ভালোবাসা জানাইয়া কাদুকে সে সোয়াগ করিয়াছে। বলিয়াছে, তুই আমার পাঁজরা কাদু, তুই আমার চোখের মণি, আমার আঁধার ঘরের আলো তুই, মানিক তুই, মাইলি। বলিয়াছে, এক লহমার জন্য তোকে চোখের আড়াল করলে বুক ফেটে যায় কাঁদু। কাদু এ ভালোবাসা কড়ায় গণ্ডায় শোধ করিতে ছাড়ে নাই। মন দিয়া করিয়াছে স্নেহ, দেহ দিয়া করিয়াছে সেবা। চোরের মনটি চুরি করিবার জন্য যত কলাকৌশল ছলচাতুরি সম্ভব তার একটিকেও সে অবহেলা করে নাই। মধুর মনে হইয়াছে জগতে কাদুর তুলনা নাই। রূপে গুণে স্নেহ মমতায় সে অতুলনীয়। অনেক তপস্যায় ওকে সে পাইয়াছে। সেই কাদু কি আজ তাহার পর হইয়া গেল? সোনার চুরির বদলে রূপোর চুরি দিয়াছে বলিয়া সোনার মেয়ে কি পাথর হইয়া গিয়াছে? তাহার চেয়ে টাকাকেই ভালোবাসিতে শিখিয়াছে। আরও খানিকক্ষণ চুপচাপ শুইয়া থাকিবার পর মধু হঠাৎ উঠিয়া বসিল। বলিল, কাদু ওঠ তো একবার। কাদু বলিল, কেন উঠব, কি জন্য? আলো জাল, বেরোবো। খানিকক্ষণ কাদুর উঠিবার লক্ষণ দেখা গেল না। মনে মনে সে কি ভাবিতে লাগিল কে জানে। তারপর নিঃশব্দে উঠিয়া দীপ জ্বালিল। বলিল, না বেরোলেই হতো আজ, জ্বর থেকে উঠেছ? মধুর হঠাৎ রাগ হইয়া গেল। অত সোহাগ তোকে আর জানাতে হবে না, জানলি ঢের হয়েছে। অন্য লোকে কত দিত, যে দিত জানা তার কাছে। কাদুর হাতে নূতন চুড়িগুলিকে প্রদীপের আলোয় চিকচিক করিতে দেখিয়া মধুর রাগ এক মুহূর্তে অভিমানে পরিণত হইয়া গেল। জ্বর গায়ে রাত দুপুরে বৃষ্টি মাথায় করে কামাতে চললাম, মেয়ের মুখ তবু হাঁড়িপানা হয়ে রইল। ধরা পড়ি তো আচ্ছা হয়। কাদু বলিল, কে যেতে বলেছে? তুই বলেছিস, তুই। চুপ থাক কাদু, রাগের সময় কথা কয়ে রাগ বাড়াস না। কাদু একটু ভয় পাইয়া বলিল, খামোকা রাগ করলে মানুষ কি করবে? মধুর রাগে অভিমানে স্ত্রীর কথার কোনো জবাব দিল না। কেন, ও পায়ে ধরিতে পারে না? গলা জড়াইয়া কাঁদিতে পারে না? বলিতে পারে না, অসুখ শরীরে আজ তুমি যেও না গো, তোমার দুটি পায়ে পড়ি, কথা শোনো লক্ষ্মী, নইলে আমি গলায় দড়ি দেব। মধু কোমরে ল্যাঙর টাটিল। কোমরে যে এত ব্যথা ধরিয়া আছে শুইয়া থাকার সময় কে তাহা জানিত। ঘরের কোনায় ভুসি রাখা জ্বালার ভিতর হইতে শীতকাঠি বাহির করিয়া মধু বলিল, এ মরচে ধরে গেছে, খেয়াল করে একটু তেলও একদিন মাখিয়ে রাখতে পারিসনি। শিলটা আনতো, একটু ঘষে নিয়ে যাই। কাদু বলিল, বৃষ্টিতে মাটি নরম হয়ে আছে, ওতেই হবে। মধু বলিল, যেমন তেমন করে আমায় বিদায় করতে পারলে বাঁচিস না। তোর এত টাকার খাঁকতি কবে থেকে হলো বলতো? কাদু কথা কইল না। শিলটা আনিয়া দিয়া বিছানায় বসিয়া এদিক ওদিক চাইয়া ঘাড় হেঁট করিয়া রইল। তাহার এই অপরিচিত ভঙ্গি মধুর একেবারেই ভালো লাগিল না। তীক্ষ্ণ দৃষ্টিতে চাইয়া সে বলিল, তেল মাখবো, তেল দে কাদু। কাদু বলিল, তেল নাই। নেই? নেই কেন? জানি নে বাবু, অত নেই তো আমি কি করব?
গড়িয়ে আনবো? মধু স্থির দৃষ্টিতে কাদুর দিকে চাহিয়া রইল। কাদুর মধ্যে একটা চাপা উত্তেজনা, একটা গোপন করা চাঞ্চল্য এতক্ষণে সে আবিষ্কার করিতে পারিয়াছে। সে নিজে পাকা চোর, চোরের ভাবভঙ্গি তাহার অজানা নয়। কাদুর চোখে মুখে চুরির উদ্দেশ্য সে যেন স্পষ্ট দেখিতে পাইল। সন্দিগ্ধ হইয়া বলিল, তোর ভাবখানা কি বলতো? ওরকম করছিস কেন? কাদু থতমত খাইয়া বলিল, ভাবনা লাগছে, তোমার জন্য ভাবনা লাগছে। বাড়ির মানুষকে সজাগ দিলে শীত দিওনি বাবু, ফিরে এসো। তবু যাইতে বারণ করিবে না। প্রথম দিন এমনিভাবে ল্যাঙট পড়িয়া সারা গায়ে তেল মাখিয়া বাহির হওয়ার সময় কাদু কেবল তার পায়দড়িতে বাকি রাখিয়াছিল। সেদিনের কথাটা ভাবিতে ভাবিতে মনের মধ্যে একটু ক্ষুব্ধ অসন্তোষ লইয়া মধু ঝাঁপ খুলিয়া বাইরে চলিয়া গেল। কাদুর ও তাহার নিজের শরীরের উত্তাপে উষ্ণ শয্যা ছাড়িয়া আসিয়া বৃষ্টির প্রথম স্পর্শে মধুর সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। একবার সে মনে করিল ফিরিয়া যায়, কিন্তু ফিরিয়া গেলে কাদু খুশি হইবে না। স্মরণ করিয়া দাঁতে দাঁত চাপিয়া গলাপাড়ার ভিতর দিয়া সংকীর্ণ পথ ধরিয়া সে সাবধানে গ্রামের দিকে আগাইয়া চলিল। বৃষ্টি ধরিয়া আসিল, আকাশ নিবিড় মেঘে আচ্ছন্ন হইয়াছে। জলসিক্ত স্তব্ধ খড়ের ঘরগুলি পাশ দিয়া চলিতে চলিতে মধুর অসন্তোষ বাড়িয়া গেল। সবচেয়ে ভাঙাচোরা ঘরটা দেখিয়া তার মনে হইল যে এ বাড়ির বউ 7 দিন উপবাস করিয়া থাকিলেও বোধহয় অসুস্থ স্বামীকে এই অন্ধকার বাদল রাতে ঘরের বাহির হইতে দেয় না। ওই স্বামীটির ভাগ্যের সঙ্গে তার ভাগ্যের পার্থক্য অকারণ নয়। যত গরিব হোক ও চোর নয়, সে চোর। তার বউ তাই নিজের সুখের জন্য তাকে বিপদের মুখে যাইতে দিতে দ্বিধা করে না। চোর স্বামীকে অনায়াসে ঘরের ভিতর করিয়া দিয়া ঝাঁপ বন্ধ করিয়া ঘুমায়। অল্পক্ষণের মধ্যেই মধু খালের ধারে পৌঁছিয়া গেল। বহুকাল পরে আজ সে আত্মগ্লানি অনুভব করিতে আরম্ভ করিয়াছে। পাপ পুণ্য ভালো মন্দের সে যে সংস্কার তার মরিয়া মরিয়া একেবারে নবজন্ম গ্রহণ করিয়াছিল, তাহাই যেন আবার আগের রূপ ধরিয়া তাহার মনের অস্বস্তি ও বিতৃষ্ণা ছড়াইয়া দিতে লাগিল। খালের ধারে ধারে খানিক দূরের পুলটার দিকে চলিতে চলিতে রত্নাকরের মতো সহসা মধু অনুভব করিতে আরম্ভ করিল, এতকাল সে অতি ঘৃণ্য জীবনযাপন করিয়া আসিয়াছে। অকথ্য কদর্য জীবন। পাপের তার সীমা নাই, নরকেও তার ঠাঁই হইবে না ভাবিয়া নিজেকে মধুর একান্ত অসহায় মনে হইতে লাগিল। একটা অভূতপূর্ব হারাইয়া যাওয়ার অনুভূতির মধ্যে তাহার সহসা যেন ভয় করিতে লাগিল। সে আবার ভাবিল, থাক, কাজ নাই চুরি করিয়া, ফিরিয়া যাওয়াই ভালো। কিন্তু কাদুকে মনে করিয়া এবারও প্রত্যাবর্তনের ইচ্ছাটা তাহাকে দমন করিয়া ফেলিতে হইল। কাদুর উপরে তাহার রাগ ও অভিমানের সীমা ছিল না। তবু এমন অবস্থাতেও সে ভুলিতে পারিতেছিল না যে কাদু তাহাকে দুর্লভ রূপ যৌবন দিয়াছে, আজ না দিক এতকাল স্নেহও দিয়াছে। সেই দাবিতে কাদু তাহার কাছে সুখ চায়। প্রার্থনাটা যত স্বার্থপরের মতো হোক, অসঙ্গত নয়, অনুচিত নয়। কাদুকে এসব তাহার দিতেই হইবে যে। খানিক আগাইয়া কুমোরপাড়ার ঘাট। ঘাটে 4-5টি ছোট বড় নৌকা বাঁধা আছে। একটি নৌকার ছইয়ের মধ্যে এত রাত্রে আলো জ্বলিতেছে দেখিয়া মধু একটু আশ্চর্য হইয়া গেল। এত রাত্রে খালির নৌকার মধ্যে আলো জ্বালিয়া বসিয়া আছে কে? বহুকাল ধরিয়া অন্ধকারের পথে বিপথে বিচরণ করিয়া মধুর সাপের ভয় ছিল না।
ঘন কাশবনের মধ্যে উবু হইয়া বসিয়া দুই হাতে কাশ ফাঁক করিয়া করিয়া ঘাটের পাশে নৌকার খুব কাছেই সে একটু একটু করিয়া আগাইয়া গেল। ভাবিল বিদেশি পাটের দালাল হয়তো কপাল ভালো। রসুলপুর নদীর ঘাটে এমনি এক বর্ষার রাতে মধু একজন মুখ চেনা পাটের দালালের নৌকা হইতে একবার একটি ক্যাশ বাক্স সরাইয়াছিল। বাক্সে ছিল নগদ প্রায় 700 টাকা। আজও ফাঁক তালে তেমনি একটা দাও মারা যাইবে ভাবিয়া মধু খুশি হইয়া উঠিল। ভাবিল রাখালে ভিটায় হয়তো আজ আর তাকে শীত কাটিতে হইবে না। ধরা পড়িলে রাখালে গোয়ার গোবিন্দ ছেলেটার হাতে মার খাইয়া মরিবার ভয় থাকিয়া থাকিয়া মেরুদণ্ডের মধ্যে শিরশির উঠিবে না। পান্নাবাবুকে মধু বড় ভয় করে। জলের স্রোতে নৌকাটি পাশাপাশি তীরের দিকে ঘেঁষিয়া আসিয়াছিল। কোমর জলে নামিয়া ছইয়ের ফুটায় চোখ দিয়া ভিতরে তাকাইতে মধু আকাশ কুসুম শূন্যে মিলাইয়া গেল। ভিতরে বিছানা পাতা আছে। মাথার কাছে আলো রাখিয়া সেই বিছানায় চিত হইয়া শুইয়া বই পড়িতেছে রাখালেরই বড় ছেলে পান্নাবাবু। রাখালের বাড়িতে চুরি করিতে বাইর হইয়া রাখালের ছেলেকেই খালের নির্জন ঘাটে নৌকার মধ্যে এত রাত্রে একাকী বই পড়িতে দেখিবে মধুরিয়া কল্পনাতীতই ছিল। নৌকার ধার ঘেঁষিয়া জলের মধ্যে খানিকক্ষণ সে অভিভূত হইয়া দাঁড়াইয়া রইল। তারপর তার মনে হইল ব্যাপারটা হয়তো খুব আশ্চর্যজনক নয়। পান্নাবাবু কাল বোধহয় শহরে যাইবে। আকাশে মেঘের ঘটা দেখিয়া সকাল সকাল খাওয়া দাওয়া সারিয়া নৌকায় আসিয়া শুইয়া আছে। ভোর রাতে মাঝিরা আসিয়া নৌকা খুলিবে। কিন্তু রাখালের বাড়ির কাছে মজুমদার ঘাটে নৌকা না বাঁধিয়া এত দূর উজানে আসিয়া নৌকা রাখা হইয়াছে কেন? অনেক ভাবিয়াও মধু তার কারণটা অনুমান করিতে পারিল না। কিন্তু এক বিষয়ে সে অনেকটা নিশ্চিন্ত হইয়া গেল। রাখালের বাড়িতে বুড়া রাখাল নিজে আর দুটি ছেলে, ছোট ছেলে ছাড়া পুরুষ মানুষের কেহ নাই। তাহার আবির্ভাব প্রকাশ পাইয়া গোলমাল হইলেও সহজে তাহাকে কেহ আয়ত্ত করিতে পারিবে না। মধু আর এ তীরে উঠিল না, সাঁতরাইয়া খাল পার হইয়া গেল। তার মন এখন হালকা হইয়া গিয়াছে। ভাগ্যের অনেকগুলি যোগাযোগের হিসাব করিয়া তাহার ধারণা হইয়াছে আজ রাত্রে তাহার সাফল্য অনিবার্য। আজ চুরি করিতে বাহির হইবে বলিয়া কাল তাহার জ্বর ছাড়িয়া গিয়াছিল। আকাশে আজ তাহার চুরির সুবিধার জন্যই মেঘ ঘনাইয়া আসিয়াছে এবং পান্নাবাবুকে বাড়ি ছাড়িয়া নৌকায় আসিয়া ছুঁইতে হইয়াছে। ভাগ্যের আহ্বান উপেক্ষা করিয়া দৈহিক দুর্বলতার ছুতায় সে অলস হইয়া ঘরে শুইয়া থাকিতে পারে বলিয়া তাহাকে বাহির করার জন্য কাদুর মেজাজটাও আজই গিয়াছে বিগড়াইয়া। আজ হয়তো তাহার লাভেরই কপাল। মধুর দুচোখ লোভে চকচক করিয়া উঠিল। অন্ধকারেরই একটা গাঢ়তর অংশের মতো নিঃশব্দ পদে সে গ্রামের মধ্যে প্রবেশ করিল। থাকিয়া থাকিয়া দমকা বাতাসে মধু শীত করিয়া উঠিতেছে, কিন্তু মনে তাহার আর কোনো দুঃখ নাই। কাদুর কাছে ঘা খাইয়া ক্ষণকাল পূর্বে সে একবার নরক যাত্রা করিয়াছিল। এখন সে আবার অনায়াসে স্বর্গে উঠিয়া গিয়াছে। চুরি করার মধ্যে আর সে দোষের কিছু দেখিতে পাইল না। ভাবিল কিসের পাপ? জগতে চোর নয় কে? সবাই চুরি করে। কেউ করে আইন বাঁচাইয়া, কেউ আইন ভাঙে। স্বাধীনতার মূলধন এ ব্যবসায় নামিতে যাহাদের সাহস নাই, চুরিকে পাপ বলে শুধু তাহারাই। পারিলে তাহারাও চুরি করিত। চোরের চেয়েও তাহারা অধম, তাহারা ভীরু কাপুরুষ। মধু প্রচুর আত্মপ্রসাদ ভোগ করিতে লাগিল। উত্তেজিত লোভের মধ্যে
চুরির সমর্থন তাহার কাছে প্রায় গৌরবময় হইয়া উঠিয়াছে। এমন জীবন আর নাই। কতকাল ধরিয়া কত কষ্টে বিদেশে টাকা উপার্জন করিয়া রাখাল বাড়ি আসিয়াছে। রাজার খাজনা মিটাইবে, দেনা শোধ করিবে, জমি কিনিবে, মেয়ের বিবাহ দিবে। এক রাত্রে কয়েক মিনিটের মধ্যেই টাকার হস্তান্তর। মাথার ঘাম ফায় ফেলিয়া উপার্জন করিবার সময় সাধু রাখাল কি কখনো ভাবিতে পারিয়াছিল টাকাগুলি শেষ পর্যন্ত কাজে লাগিবে মধুর? সে তার কাদুর মুখের হাসি উপভোগ করিবে বলিয়া খাটিয়া মরিয়াছে রাখাল। এ যেন কৌতুক, এ যেন তাহার বাহাদুরি। মধুর ঠোঁট ভাঙিয়া হাসি ফুটিল। অনুতাপ ও আত্মপ্রসাদ আজ রাত্রে মধুর মনে এই ক্ষণে ক্ষণে আকাশ পাতাল দোল খাওয়াটা বিস্ময়কর কিছু নয়। চোরের অভিজ্ঞতা অতুলনীয়, হৃদয় বিবর্তন তাহাদের অসাধারণ। অথচ চোরেরা জীবনে বড় একা, ওদের আপন কেহ নাই। কবির মতো, ভাবুকের মতো নিজের মনের মধ্যে ওরা লুকাইয়া বাস করে। যে স্তরের অনুভূতি ওদের থাক, যে রুক্ষ শ্রীহীন সীমানার মধ্যেও ওদের কল্পনা সীমাবদ্ধ হোক, ওদের অনুভূতি, ওদের কল্পনা ক্ষণে ক্ষণে বিচিত্র, পরিবর্তনশীল। অনেক ভদ্রলোকের চেয়ে ওরা বেশি চিন্তা করে। জীবনে এমন অনেক সত্যের সন্ধান ওরা পায়, বহু শিক্ষিত সুমার্জিত মনের দিগন্তে যাহার আভাস নেই। কবির নেশা নারী, চোরের নেশা চুরি। আসলে ও দুটো নেশাই মানসিক উর্বরতা বিধানের পক্ষে সমান সারবান। সংসারে এমন লক্ষ লক্ষ সাধু আছে যাহাদের লই আমি গল্প লিখিতে পারি না। জীবনে তাদের গল্প নাই। প্রেমিকের মতো অন্যায় অসংযত চুরি করা প্রেমে বুৎপন্ন প্রেমিকের মতো চোরের জীবন গল্পময়। সিঁধের ফুটা দিয়া রাখালের ঘরের মধ্যে প্রবেশ করিবার সময় মধুর হৃদয় তীব্র সতেজ উত্তেজনায় ভরপুর হইয়া গেল। তার প্রত্যেকটি ইন্দ্রিয় তীক্ষ্ণ সতর্কতায় সজাগ হইয়া রহিল। ঘরে আলো কমানো ছিল। খাটের উপর 5-6 বছরের ছোট ছেলেটিকে নিয়া রাখাল শুইয়া আছে। রাখালের স্ত্রী ও বিবাহযোগ্যা মেয়েটির বিছানা হইয়াছে মেঝেতে। এদিকের অন্ধকারে কোণে নিঃশ্বাস রোধ করিয়া দাঁড়াইয়া মধু ঘরের চারিদিকে চাহিয়া দেখিতেছিল। নিস্তব্ধ ঘরে ঘুমন্ত মানুষের শান্ত আবহাওয়া। এর মধ্যে আসিয়া দাঁড়ানোমাত্র মধুর উত্তেজনা আরো তীব্র, আরো উন্মাদনাকর হইয়া গিয়াছিল। বাইরের অন্ধকার হইতে আসিয়া ঘরের মৃদু আলোতেও সে সমস্ত পরিষ্কার দেখিতে পাইতেছিল। রাখালের মেয়েটির পর চোখ পড়িতে তার বুকের মধ্যে ছ্যাঁত করিয়া উঠিল। মেয়েটা অবিকল কাদুর মতো ভঙ্গি করিয়া ঘুমাইয়া আছে। জগতে সব মেয়ে কি এমনিভাবে ঘুমায়? কিন্তু কাদুর হাতের রূপার চুড়ি, মেয়েটা সোনার চুড়ি পরিয়াছে। কাদুর মতো মোটাও নয়। এখন দেহটি ওর উচ্ছ্বসিত হইয়া উঠিবার সময় পায় নাই। ক্ষীণ কটিতটে দেহরেখা ও ঠনুকের মতো বাঁকিয়া আছে। মুখখানা কচি, ফুলের মতো কোমল, কাদুর মুখের মতো পাকিয়া যায় নাই। গায়ের রং গোধূলির মতো মনোরম, প্রভাতের মতো উজ্জ্বল। এই মেয়ের বিবাহের জন্যই বিশেষ করিয়া রাখাল টাকা লইয়া বাড়ি আসিয়াছে। কাদুকে তাহার টাকা দিয়া কিনিতে হইয়াছিল। টাকা দিয়া মেয়েকে রাখাল বিলাইয়া দিবে। মধু নিজেই মাথা নাড়িল। এক মুহূর্তের জন্য তার মুখের ভাব বিষণ্ণ ও করুণ দেখাইল। কামনা করিবার অধিকার জগতে সকলেরই আছে।
কোনো অবস্থাতেই কেহ নিজেকে এই অধিকার হইতে বঞ্চিত করে না। রাখালের ঘুমন্ত মেয়েটার জন্য একটা প্রগাঢ় অস্থায়ী প্রেম অনুভব করিতে মধুর হৃদয় কোনো বাধাই পাইল না। হৃদয়ে এই আকস্মিক আবেগ সঞ্চার তার নূতন নয়। গহনার দোকানের সামনে দাঁড়াইয়া এমনই আকস্মিক হৃদয়োচ্ছ্বাস সে অনুভব করিয়াছে। দোকানের সুরক্ষিত গহনাগুলিকে দুর্লভ জানিয়া সে যেমন ব্যথা পাইয়াছে, আজ তাহার এই কলঙ্কিত নিশীথ অভিযানের উগ্র ভয়কাতর উপলব্ধিগুলির মধ্যে আকাশের চাঁদের মতো দুষ্প্রাপ্য শিথিল বসনা মেয়েটির জন্য ক্ষণিকের নিবিড় ব্যর্থ প্রেমে তেমনই একটা বেদনা অনুভব করিল। তাহার সাধ হইল মেয়েটিকে একবার সে স্পর্শ করে, পরম আগ্রহে কম্পিত ব্যাকুল বাহুতে কাদুর মতো ওকে একবার সজোরে বুকে চাপিয়া ধরিয়া পলাইয়া যায়। টাকা দিয়া তার কাজ নাই। স্বর্গচ্যুত অভিশপ্ত দেবতা হঠাৎ চোখ মেলিয়া অদূরে স্বর্গের ছবি দেখিলে যেমন করিয়া অশান্ত ও বিচলিত হইয়া পড়ে, মধুর বিকৃত মন নিষ্পাপ সুন্দরী মেয়েটির একটি স্পর্শ লাভের জন্য তেমনইভাবে কাঁদিয়া উঠিল। মরুপথিকের সামনে এই যেন সরোবরের আবির্ভাব। মরীচিকার মতো মিলাইয়া যাইবে জানিয়াই ঝাঁপ দেওয়ার স্বাদ যেন কমে না, বাড়িয়া যায়। মধু ঝরে নিঃশ্বাস ফেলিল। দেব মন্দিরের বাইরে দাঁড়াইয়া অশান্ত আত্মার ধূপগন্ধি বায়ুকে নিঃশ্বাসে গ্রহণ করার মতো শ্বাস টানিয়া লইয়া আপনার জলসিক্ত অর্ধ উলঙ্গ প্রায় দেহের দিকে চাইয়া তার চোখে জল আসিয়া পড়িল। সে যে নরকে বাস করে, আজ পর্যন্ত সে যে এক মুহূর্তের জন্য শান্তি পায় নাই, একথা হঠাৎ আবার তার মনে পড়িয়াছে। তার নোংরা দুর্গন্ধ ঘর, স্থূলাঙ্গী টাকা দিয়া কেনা হীনচেতা স্ত্রী, তার লোভ ও ভয় ভরা একটানা অস্বাভাবিক জীবন। ভদ্রলোকে কিভাবে বাঁচে মধুর তাহা অজানা নয়। সৎ ধর্মভীরু গৃহস্থের জীবনযাত্রা প্রণালীর সঙ্গে তার পরিচয় আছে। তেমনি একটি ঘুমন্ত পরিবারকে চোখের সামনে রাখিয়া একটি কিশলয়ের মতো কোমল কিশোরীকে ভালোবাসিয়া কয়েক মুহূর্ত পরে মধুর অনুভূতি একেবারে লোপ পাইবে, তবুই আর ভালোবাসাই। মনে মনে মধু নিজের জীবনের সঙ্গে সংসারে যারা চোর নয় তাদের জীবনের তুলনা করিল। হিংসায়, ক্ষোভে, হতাশায় সে জর্জরিত হইয়া গেল। ভাবিল ফিরিয়া যায়, কাজ নাই তার চুরি করিয়া। ফিরিয়া গিয়া নূতন করিয়া জীবন আরম্ভ করে, সংযত সুন্দর পবিত্র জীবন। ঈশ্বরকে আর কি ভক্তি করা যায় না? কাদিকে শেখানো যায় না লোভ করিতে নাই, নোংরা থাকিতে নাই, অবাধ্য হইতে নাই, কলহ করিতে নাই? সোনার চুরির চেয়ে রূপার চুরিতে সুখ বেশি, এ কি কাদিকে বোঝানো যায় না? পরকালের কথা ভাবিয়া পরদ্রব্যে লোভ করা কি তাহারা দুজনে বন্ধ করিতে পারে না? সে মজুর খাটিবে, গরু কিনিয়া দুধ বেচিবে, জমি কিনিয়া চাষ করিবে, না হয় গ্রামের মধ্যে মনোয়ারি দোকান দিবে। স্বামী স্ত্রী দুজনে মিলিয়া তাহারা মন্ত্র গ্রহণ করিবে। সকালে উঠিয়া দিনের দেবতাকে প্রণাম করিয়া সন্ধ্যা পর্যন্ত জীবিকার্জনের জন্য খাটিয়া সন্ধ্যার পর একাগ্র চিত্তে তারা মালা জপ করিবে। আস্তে আস্তে কথা কইতে শিখবে, দুঃখে বিচলিত হইবে না, হৃদয়ের শান্তিতে সকল অবস্থায় শান্ত হইয়া থাকিবে। কাদুর একটি ছেলে নষ্ট হইয়া গেছে, কাদুরই অসাবধানতায়। এবার ছেলে মেয়ে হইলে বাঁচিবে, তাহাদের লইয়া সুখে তারা ঘর সংসার করিবে। এতকাল সে তো চুরি করিয়াছে,
চুরি করিয়া লাভ কোথায়? প্রত্যেক চোর মধ্যে মধ্যে নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু তবু চুরি করিতে ছাড়ে না। চোর চুরি না করিয়া করিবে কি? চুরি ছাড়া চোরের জীবন আর সবই যে আকাশ কুসুম। মধুর এত অনুতাপ, রাখালের মেয়ের জন্য এত ভালোবাসা, সৎ হওয়ার এত ব্যাকুল আকাঙ্ক্ষা কিছুক্ষণের মধ্যেই মিলাইয়া গেছিল। রাখালের তরঙ্গটি শীতের ফাঁক দিয়া একটু পরে চলিয়া গেল বাহিরে। বেশি টাকা রাখিবার উপযুক্ত একটি তরঙ্গই রাখালের ছিল। কিছু দূরে একটি আম বাগানে ঢুকিয়া মধু তরঙ্গটি ভাঙিল। রাখালে বোধহয় টাকা রাখিবার থলি ছিল না। নোট আর টাকাগুলি সে একটা বালিশের খোলে ভরিয়া বাক্সে রাখিয়াছিল। অনেকগুলি খুচরা টাকা থাকায় টাকার পুঁটলিটি কম ভারী হয় নাই। হাতে করিয়া আনন্দে মধুর মন নাচিয়া উঠিল। খাল পার হওয়ার সময় একবার তার মনে হইল, টাকার অভাবে রাখাল হয়তো মেয়েটার বিবাহ দিতে পারিবে না। কিন্তু কথাটা তার মনের মধ্যে একেবারেই আমল পাইল না। রাখালে মেয়ের জন্য তার বুকে আর বিন্দুমাত্র প্রেমও অবশিষ্ট ছিল না। রাখালে মেয়েকে সে ভুলিয়া গিয়াছিল। মধু জানিত কুমোরপাড়ার ঘাটে পান্নাবাবুর নৌকা বাঁধা আছে, কিন্তু ঘাটের কাছে আসিয়া ইতিমধ্যে নৌকাটি অদৃশ্য হইয়া গিয়াছে দেখিয়া সে অবাক হইয়া গেল। ভাবিল, এত রাত্রে নৌকা ছেড়ে পান্নাবাবু গেল কোথায়? বাড়ি পৌঁছিয়া ঘরের দরজা খোলা দেখিয়া মধু খুশি হইল। ভাবিল, কালু তাহারই প্রতীক্ষায় দরজা খুলিয়া বসিয়া আছে। আমি এসেছি কাদু, আলু জাল। সে আসিয়াছে কাদুকে সোনার চুরি দিবার ব্যবস্থা করিয়া, 1 বছর 1.5 বছর আরামে দিন কাটানোর উপায় করিয়া ফিরিয়া আসিয়াছে। কাদু কত খুশি হইবে। কাদু সাড়া না পাইয়া সে ঘুমাইয়াছে মনে করিয়া মধুর আনন্দ একটু কমিল। নিজেই সে কাঠের বাক্সের উপরটা হাতড়াইয়া দিয়াশলাই খুঁজিয়া প্রদীপ জ্বালিল। পর মুহূর্তে দীপালোকে ঘরের শূন্যতা প্রকাট হইয়া গেল। সহসা অপার বিস্ময় ও আশঙ্কা নিয়া মধু ঘরের শূন্যতাকে প্রত্যক্ষ করিল। এত রাত্রে মানুষের ঘর যে কি করিয়া এমনভাবে খালি হইয়া যায়, এ যেন হঠাৎ সে বুঝিয়া উঠিতে পারিল না। বিছানায় কাদু নাই, দড়িতে কাদুর কাপড় দুখানা নাই, বড় টিনের তরঙ্গটির উপর বেতের ছোট ঝাঁপটিও নাই। মধু সহসা ব্যাকুলভাবে টিনের তরঙ্গটি খুলিয়া ফেলিল। ভিতরে কাদুর কখানা ভালো কাপড় ছিল, একটা পিতলের পানের ডিবায় সোনার মাকড়ি ছিল, আংটি ছিল, সেগুলিও অদৃশ্য হইয়া গিয়াছে। মধুর মনে উত্থিত আনন্দ সহসা নিঝুম হইয়া গেল। টাকা ও নোটে ভরা বালিশের খোলটি পায়ের কাছে মাটিতে পড়িয়াছিল। সেদিকে তাকাইয়া তাহার মনে হইল তাহার আবার জ্বর আসিতেছে। সহসা মধু বিভৎস হাসি হাসিল। রাখালের ঘরের দিকে চলিবার সময় যে যুক্তি দিয়া নিজের চৌর্যবীর থেকে সে সমর্থন করিয়াছিল, সেই কথাটি হঠাৎ তার মনে পড়িয়া গিয়াছে। জগতে চোর নয় কে, সবাই চুরি করে। চোর গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সবাই পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।